ওয়ালটন এসি প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আব্দুল্লাহ। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সুপ্রিয় দর্শক, আমরা আজ কথা বলবো নাসা গ্রুপের কার্যক্রম চালু করা নিয়ে, সরকারের যে উদ্যোগ সেটি নিয়ে। আপনারা জানেন যে গত বছর সরকার পতনের পরে দেশের বিভিন্ন শিল্প গোষ্ঠীর মালিক পক্ষের অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেছেন, অনেকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছেন, আবার বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ অথবা তাদের খেলাফি ঋণ প্রকাশিত হওয়ার পরে নতুন ধরনের ঋণ পাচ্ছে না। এই ধরনের পরিস্থিতির প্রেক্ষিতে দেশে বেশ কিছু শিল্প কারখানা ঠিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারছে না, কোনো কোনো শিল্প কারখানার কার্যক্রম বন্ধও হয়ে গেছে। সেরকমই একটি শিল্প গ্রুপ নাসা, যারা প্রধানত তৈরি পোশাক রপ্তানি করে থাকে, তাদের 34টি শিল্প কারখানা রয়েছে, কিন্তু তারা এখন তাদের কার্যক্রম ঠিকভাবে পরিচালনা করতে পারছে না। তাদের ওয়ার্কিং ক্যাপিটাল নেই বা তাদের মালিক এখন জেলেও রয়েছে। এরকম পরিস্থিতিতে সরকার 25,000 শ্রমিকের এই শিল্প গোষ্ঠীটিকে পুনরায় যাতে চালু হয় তাদেরকে সহযোগিতার একটি উদ্যোগ নিয়েছে। চালু করারই একটা চেষ্টা শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হচ্ছে। সেই উদ্যোগটি কেমন, কিভাবে নাসা নতুনভাবে আবার চালু হতে পারে, সেখানে কার কি ভূমিকা থাকছে, এইসব নিয়ে টিভিএসের লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের বিশেষ প্রতিনিধি আবুল কাশেম। আমরা তার কাছ থেকে সরকারের উদ্যোগ এবং নাসা কিভাবে পুনরায় চালু হবে এই নিয়ে শুনবো। জনাব আবুল কাশেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি আপনি বলছেন নাসা পুনরায় চালু করার জন্য সরকারের উদ্যোগ রয়েছে এবং সেখানে ব্যাংকগুলো যাতে এগিয়ে আসে, বাংলাদেশ ব্যাংক যাতে তাকে সহযোগিতা করে, আসলে উদ্যোগগুলো কীরকম বা এখন কোন পর্যায়ে রয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনার বক্তব্যের মধ্যে মোটামুটি একটা সামারি এসে গেছে যে নাসা গ্রুপের যে 34টা প্রতিষ্ঠান, এর মধ্যে প্রায় সবই হচ্ছে খেলাপি হয়ে গেছে এবং তাদের ঋণের পরিমাণ হচ্ছে 7,693 কোটি টাকা এবং প্রায় 23টি ব্যাংক এবং একটি আর্থিক প্রতিষ্ঠানে তাদের এই ঋণ। তো এই ঋণ যেহেতু খেলাপি হয়ে গেছে, ফলে তারা হচ্ছে ব্যাক টু ব্যাকে এলসি খুলতে পারছে না। কোনো খেলাপি ঋণ রয়েতে হচ্ছে এলসি খুলতে পারে না। এলসি খুলতে না পারার কারণে তারা হচ্ছে বিদেশ থেকে সরাসরি অর্ডার নিতে পারছে না, আরএমজির অর্ডার নিতে পারছে না। ফলে তারা হচ্ছে এখানে লোকাল মার্কেট থেকে কিছু সাব কন্ট্রাক্ট করে তারা এতদিন কাজ করে আসছে এবং তাদের শ্রমিকদের বেতন টেতন দিয়ে আসছে, কিন্তু এখন আর সেটাও তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এবং তাদের হচ্ছে জুলাই মাসের শ্রমিকের এখনও 11 কোটি টাকা বেতন বাকি আছে। এখন কিন্তু হচ্ছে যে সেপ্টেম্বর আসছে, এই মাসের বেতনও তারা দিতে পারবে না। তাদের প্রায় 23 কোটি টাকা গ্যাস বিদ্যুৎ বিল বকেয়া পড়ে আছে, এরকম একটা অবস্থা। তো এর মধ্যে হচ্ছে সরকারের একটা উপদেষ্টা পরিষদ আছে, সেখানে হচ্ছে আলোচনা হয়েছে যে এই গ্রুপটাকে কিভাবে আবার চালু করা যায়। এরপরে হচ্ছে অর্থ সচিব, বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য সংশ্লিষ্টদের নিয়ে শ্রম মন্ত্রণালয়ে একটা মিটিং করেছে। সেখানেও সবাই প্রতিষ্ঠানটা, যেহেতু 25,000 শ্রমিক, এই শ্রমিকদের স্বার্থ রক্ষার ইন্টারেস্টে প্রতিষ্ঠানটা চালু করার বিষয়ে আলোচনা হয়েছে। এসব ধারাবাহিকতায় হচ্ছে গত 17ই আগস্ট বাংলাদেশ ব্যাংকের সাথে নাসা গ্রুপ এবং যে 23টা ব্যাংক এবং একটা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ রয়েছে, তাদের সবাই মিলে একটা সেখানে মিটিং হয়েছে। সেই মিটিংয়ে যে সিদ্ধান্তটা হয়েছে যে নাসা গ্রুপের এখন 165 কোটি টাকা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল দরকার। যদি এই ফ্যাক্টরিগুলি চালু করতে তার তো র ম্যাটেরিয়ালস লাগবে, বা এখন যদি সে এলসি খুলে অর্ডার পায়, তারপরে এটা বানিয়ে এক্সপোর্ট করবে, এক্সপোর্ট করার টাকা তার পাইতে পাইতে প্রায় 3 মাস লাগবে। এই 3 মাসে শ্রমিকদের মজুরি দেওয়া ইত্যাদি বাবদ তার 165 কোটি টাকা লাগবে। এটা হলো একটা। আরেকটা হলো যে আমাদের যে ব্যাংক কোম্পানি অ্যাক্ট আছে, সেখানে 27-এর ক 3 ধারায় বলা আছে যে একটা গ্রুপভুক্ত একটা কোম্পানি যদি খেলাপি হয়, তাহলে ওই গ্রুপের সকল প্রতিষ্ঠানই খেলাপি হিসেবে চিহ্নিত হবে এবং তারা হচ্ছে কোনো ঋণ সুবিধা পাবে না। আচ্ছা। তো এই নাসা গ্রুপের যেহেতু প্রায় সবই হচ্ছে খেলাপি, তো এখন এই গ্রুপটাকে হচ্ছে এই আইনের এই ধারা থেকে হচ্ছে অব্যাহতি দিতে হবে। এখানে আইনে একটা সুযোগ আছে যে সরকার যদি মনে করে যে এই প্রতিষ্ঠান বা এই গ্রুপটি খেলাপি হওয়ার পিছনে এই কারণ রয়েছে, যেটা হচ্ছে সরকার হচ্ছে মার্জনা করতে পারে, মানে এই ধারা থেকে কোনো প্রতিষ্ঠানকে সরকার চাইলে অব্যাহতি দিতে পারে। তো এখন এই পর্যায়ে আছে বাংলাদেশ ব্যাংক হচ্ছে পজিটিভ। তো তারা হচ্ছে এখন যেটা ফাইনালি যেটা ডিসিশন, যে নাসা গ্রুপ হচ্ছে তাদের ব্যাংকগুলির কাছে আবেদন করবে যে তাকে হচ্ছে নতুন করে ক্যাপিটাল সাপোর্ট দেওয়া, প্লাস হলো ওই ধারা থেকে অব্যাহতি দেওয়া, এলসি খোলা।
ব্যাংকগুলি সেই আবেদন হচ্ছে বাংলাদেশ ব্যাংকে পাঠাবে। বাংলাদেশ ব্যাংক সেটা হচ্ছে সিদ্ধান্তের জন্য, সরকারের সিদ্ধান্তের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে। অর্থ মন্ত্রণালয় হচ্ছে সিদ্ধান্ত দেওয়ার পরে এটা বাংলাদেশ ব্যাংক হয়ে আবার কনসার্ন মিনিস্ট্রিগুলির কাছে যাবে, তো কনসার্ন ব্যাংকগুলির কাছে যাবে, দেন হচ্ছে ব্যাংকগুলি এটা এক্সিকিউট করবে। তো নাসা গ্রুপ অলরেডি আবেদন করেছে, তারা 8টি ব্যাংকে আবেদন করেছে এবং একটি ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক তারা অলরেডি তাদের আবেদনের কপি বাংলাদেশ ব্যাংকে পাঠিয়েছে। এই পর্যায়ে অগ্রগতি আছে। আপনার হিস্ট্রির মধ্যে একটা অংশে আছে যে এই যে অর্থায়নকারী ব্যাংক, আপনি যে 8টি ব্যাংকের কথা বলছেন, এই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অথবা শীর্ষ নির্বাহী তারা চেয়েছেন নাসা গ্রুপের চেয়ারম্যান, যিনি এখন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন, তার সঙ্গে জেল গেটে কোনো একটা মিটিং করা বা তারা আলোচনা করতে চায়। আইনে কি এই ধরনের সুযোগ আছে কিনা, বা নাসার পক্ষ থেকে এই বিষয়ে কোনো উদ্যোগ আছে? এটা আপনি খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছেন যে বাংলাদেশ ব্যাংকের যে মিটিংটা হয়েছে 23টা ব্যাংক এবং একটা আর্থিক প্রতিষ্ঠানের সাথে, সেখানে ব্যাংকের প্রতিনিধিরা বলছেন যে নাসা গ্রুপের যে ঋণ 8,697 কোটি টাকা যে ঋণ, এই পরিমাণ ঋণ হচ্ছে যে তার শুধু ব্যবসা চালু করে পরিশোধ করা সম্ভব না। মানে তার যে ফ্যাক্টরিগুলি আছে এইগুলি চালু করলাম, এগুলি এক্সপোর্ট করে এখান থেকে যে আর্নিংসটা আসবে সেটাতে এই বিপুল পরিমাণ ঋণ পরিশোধ করা সম্ভব না। তো তারা বলছেন যে তাহলে নাসা গ্রুপের আরও অনেক স্থাবর সম্পত্তি আছে যেটা কোনো ব্যাংকে মর্টগেজ দেওয়া নাই, তো সেই সম্পত্তি হচ্ছে বিক্রি করতে হবে, বিক্রি করে ঋণের ব্যাংকগুলির টাকা দিতে হবে, তাহলে ঋণের পরিমাণটা কমে আসবে। তখন হচ্ছে যে এই ব্যবসা চালু রেখে সে যে পরিমাণ ঋণ থাকবে অবশিষ্ট ঋণ সেটা সে পরিশোধ করতে পারবে। এখন যেহেতু নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার উনি জেলে এবং ওনার পরিবারের বাকি সবাই হচ্ছে বিদেশে, তো ফলে ওনার বোধহয় কোনো ছেলে দেশে আছেন। নাসা গ্রুপের বর্তমান যিনি ভাইস চেয়ারম্যান উনি হচ্ছে অর্থ মন্ত্রণালয়ে যে আবেদন করেছেন, তো সেখানে বলা আছে যে উনি জেলে এবং ওনার পরিবারের বাকি সবাই হচ্ছে বিদেশে আছে। তো যাই হোক, তো এখন ওই যে ওনার সেই সম্পত্তি বিক্রি করা, কিন্তু সম্পত্তি চাইলে তো আজকালকার মধ্যে বিক্রি করা যাবে না, সময় লাগে। তো তাহলে হচ্ছে এই সম্পত্তিটা তার কাছ থেকে মর্টগেজ হিসেবে নিয়ে নেবে ব্যাংক, অতিরিক্ত মর্টগেজ হিসেবে নিয়ে নেবে। এখন এটাতে হচ্ছে নজরুল ইসলাম মজুমদারের ওপিনিয়ন কি, সে সম্মত আছে কিনা, এই কারণ এখন নাসা গ্রুপ চালুর বিষয়ে যাদের সাথে আলোচনা হচ্ছে এরা নাসা গ্রুপের এমপ্লয়ি, এরা হচ্ছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কিন্তু এরা কেউ মালিক কর্তৃপক্ষ না। তো সেই কারণেই হচ্ছে তাদের সাথে একটা মিটিংয়ের প্রস্তাব দিয়েছে এবং নাসা গ্রুপের পক্ষ থেকে এই মিটিং হচ্ছে তাদের সম্মতি আছে এবং আমরা যতটা জানি, এবং নাসা গ্রুপের ভাইস চেয়ারম্যান উনিও বলেছেন যে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা আবেদন দিয়েছেন, কারণ জমি বিক্রি করতে হলেও নজরুল ইসলাম মজুমদারের স্বাক্ষর লাগবে, জমি মর্টগেজ নিতে হলেও তার স্বাক্ষর লাগবে। তো এই নজরুল ইসলাম মজুমদারের সাথে সাক্ষাৎ অথবা তার স্বাক্ষর নেওয়া এ বিষয়ে অনুমোদন চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা আবেদন করেছেন। আপনার এই রিলেটেড যেটা পরের পার্ট, যে এটা আইনে কি বলছে, আমি একজন হচ্ছে কোম্পানির ল এক্সপার্টের সাথে কথা বলছি, উনি সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট। উনি যেটা বলছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা হচ্ছে জেল কর্তৃপক্ষ যদি হচ্ছে অনুমোদন দেয় তাহলে ওনার সাক্ষ্য এটা হচ্ছে দেশের যে কোনো আইনে এটা বৈধতা পাবে, কিন্তু কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া যদি উনি কোনো কাগজে বা দলিলে স্বাক্ষর দেন, মানে আপনি এমনি দেখা করতে গেলেন যে একটা দলিলে স্বাক্ষর নিয়ে আসলেন, সেটা হচ্ছে গ্রহণযোগ্য হবে না। আপনি এর আগে এই একই ধরনের সমস্যায় থাকা বেক্সিমকো গ্রুপকে নিয়ে আপনি স্ট্রি করেছিলেন। আমরা দেখেছি আরও কিছু শিল্প প্রতিষ্ঠান তারা সমস্যার মধ্যে আছে। সরকারের আসলে এই সব প্রতিষ্ঠানকে চালু করার বিষয়ে কি বিশেষ কোনো উদ্যোগ আছে? মানে এই নাসা, বেক্সিমকো এদের বাইরে অন্যান্য যে সব প্রতিষ্ঠান সমস্যার মধ্যে রয়েছে, যারা এক্সপোর্ট করতে পারছে না, যাদের এখন খেলাফি হয়ে পড়েছে, সেই সব বিষয়ে কি বিশেষ কোনো উদ্যোগ আছে? আপনার কোনো যদি জানা থাকে এই বিষয়ে তাহলে আপনি আমাদের। এখানে হচ্ছে দুইটা বিষয়। প্রথমত বিষয় হলো যে বেক্সিমকো এবং হচ্ছে নাসা এই ফ্যাক্টরিগুলি কিন্তু আসলে সরকার চাইলে এগুলি বন্ধই হতো না। আচ্ছা, এগুলি হচ্ছে চালু থাকতো। যেমন হচ্ছে আপনার বেক্সিমকো গ্রুপ, তারা হচ্ছে ব্যাংকের কাছে হলো 400 কোটি টাকা বা সরকারের কাছেও 400 কোটি টাকা হচ্ছে ক্যাপিটাল মূলধন ঋণ চেয়ে হচ্ছে আবেদন করেছিল এবং এই জন্য তারা 500 কোটি টাকার সম্পত্তি মর্টগেজ দেওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু সরকার হচ্ছে সেটা না করে সরকার নিজের ফান্ড থেকে এবং হচ্ছে শ্রম মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় মিলে 500 কোটি টাকার উপরে বেক্সিমকোর শ্রমিকদের দেনা পাওনা মিটিয়ে ফ্যাক্টরিটা হচ্ছে কারখানাগুলি বন্ধ করে দিল। 14টি বা 15টি কারখানা।
ওই 500 কোটি টাকার 400 কোটি টাকা যদি হচ্ছে আপনার একটা ব্যাংক যদি হচ্ছে বেক্সিমকোকে হলো ঋণ সহায়তা দিত, তাহলে কিন্তু ফ্যাক্টরিগুলি রানিং থাকতো এবং বেক্সিমকোর কিন্তু হিউজ পরিমাণ এক্সপোর্ট এবং তারা গ্লোবালি ভালো ভালো ব্র্যান্ডগুলিতে এক্সপোর্ট করে। তো সেটা সরকার দিছে হচ্ছে এই শর্তে যে 6 মাস পরে বেক্সিমকো এই টাকা ফেরত দিবে। কিন্তু আপনি যে ফ্যাক্টরিটাকে বন্ধ করে দিলেন, সেই ফ্যাক্টরি 6 মাস পরে আপনার এই 500 কোটি টাকা কোথা থেকে ফেরত দিবে? হ্যাঁ, ফলে সরকার হচ্ছে এই কাজগুলি করার আগে সে হচ্ছে ভাবে নাই, এটা একটা বিষয়। নাসা গ্রুপের হচ্ছে সরকার বন্ধ করে নাই, কিন্তু দেশের আইনের কারণে আইনি বেড়াজালের মধ্যে পড়েই হচ্ছে নাসা গ্রুপটা বন্ধ হয়ে গেছে এবং তাদের মালিক যেহেতু জেলে আছে। বাংলাদেশে একটা জিনিস যে বাংলাদেশে প্রতিষ্ঠানগুলো আসলে কর্পোরেট স্ট্রাকচার দাঁড়ায় নেই, সব কিছু হচ্ছে মালিকের উপরে নির্ভর করে। মালিক থাকলে প্রতিষ্ঠান থাকে, মালিক না থাকলে প্রতিষ্ঠান থাকে না। তো যেহেতু মালিক অনেক দিন ধরে জেলে, উনি একটা হত্যা মামলায় জেলে, উনি কিন্তু একটা ব্যাংকের চেয়ারম্যান এবং বাংলাদেশের ব্যাংকগুলির যে মালিকদের যে সংগঠন সেই সংগঠনে উনি দীর্ঘদিন প্রেসিডেন্ট ছিলেন এবং উনি খুবই আলোচিত যে বিভিন্ন ইস্যুতে উনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিভিন্ন ব্যাংক থেকে টাকা কালেকশন করে সেই তহবিলে দিতেন। উনি সরাসরি হচ্ছে রাজনীতিবিদ ছিলেন না, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে তার বেশ ভালো সম্পর্ক ছিল। এসব কারণে নানান কারণে উনি হয়তো জেলে আছেন। তো উনি জেলে থাকার কারণে কিন্তু এই ফ্যাক্টরিটা বন্ধ। আমরা যদি অতীতে দেখি, আপনার মনে আছে যে 2012-13 সালে হচ্ছে তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ড হয়েছিল এবং সেখানে প্রায় 55 জন শ্রমিক মারা গেছিল। কারণ ফ্যাক্টরির মেইন গেট হচ্ছে তালা দেওয়া ছিল। কারখানায় যখন আগুন লাগে একজন শ্রমিকও বের হতে পারে নাই। তো ওই গার্মেন্টসের মালিক দেলার হোসেন জেলে ছিল। তো উনি জেলে থাকার কারণে এদিকে হচ্ছে শ্রমিকদের বেতন দেনা পাওনা হচ্ছে পরিশোধ করা যাচ্ছে না। তখন কিন্তু বিজিএমইএ সাথে সরকার মিটিং করে শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে। তখন বিজিএমইএ বলছে যে আমরা তো মালিক ছাড়া হচ্ছে শ্রমিকের পাওনা পরিশোধ করা যাবে না। তো তখন হচ্ছে দেলার হোসেনকে কিন্তু সরকার জামিন দিয়েছে শ্রমিকদের পাওনা পরিশোধের স্বার্থে। তো এখানে হচ্ছে যে গ্রেটার ইন্টারেস্টটা দেখতে হবে, কিন্তু সরকার এই গ্রেটার ইন্টারেস্টটা না দেখে তারা হচ্ছে রাজনৈতিকভাবে আসলে অনেকগুলি সিদ্ধান্ত ইতিপূর্বে নিয়েছে, যার ইম্প্যাক্ট এখন পড়ছে। এখন সরকার মনে করছে যে সামনে ইলেকশন আছে, একটা ফ্যাক্টরিতে 25,000 শ্রমিক, বেক্সিমকোতে হচ্ছে 48,000 শ্রমিক ছিল। তো এমনিতেই হচ্ছে দেশের নানান দিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল অবস্থা, এর মধ্যে যদি এত ম্যাসিভ শ্রমিক যদি হচ্ছে আন্দোলন শুরু করে তাহলে এটা পরিস্থিতি আরও খারাপ হবে। এই প্রেক্ষাপটে তারা এখন শুরু করছে। আর অন্য যেসব কারখানা, আরও কিছু ছোট ছোট কারখানা আছে, দেখেন যে আমাদের আরএমজি কিন্তু সরকার থেকে অনেক ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছে। এর বাইরে যদি আপনি যখনই একটা ফ্যাক্টরি ট্রাবলে পড়বে, সরকার তাকে হচ্ছে সাপোর্ট দেওয়া অপারেশনে রাখবে, এটা আসলে দেশের জন্যও ভায়াবল হয় না, সরকারের জন্যও ভায়াবল হয় না। তবে এই দুটা কোম্পানি যেহেতু অনেক বড় কোম্পানি, ভালো কোম্পানি, অনেক ভালো ভালো বায়ার আছে তাদের কাছে, মেশিনগুলি আধুনিক, কমপ্লায়েন্স আছে, শ্রমিক আছে, তো আমরা মনে করি যে এই দুইটা ফ্যাক্টরি চালু হওয়া যৌক্তিক আছে। ধন্যবাদ আবুল কাশেম আপনাকে। আপনার কাছ থেকে আমরা বিস্তারিত শুনলাম। আমরা জানলাম যে সরকার কি কি উপায়ে নাসা গ্রুপকে চালু রাখার চেষ্টা করছে। আমরা আশা করব যে শ্রমিকদের স্বার্থের কথা চিন্তা করে সরকার যেহেতু নাসা গ্রুপকে চালু রাখার চিন্তা করছে, সামগ্রিকভাবে শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকারের উদ্যোগগুলো অব্যাহত থাকবে। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। সকলকে ধন্যবাদ।